প্রান্তিকের সাথে দেখা করতে গিয়ে ঋতুজা দেখতে পারলো যে প্রান্তিকে হলো ঋতুজার হারিয়ে যাওয়া ছেলে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও, কম্পাসের সাথে কথা বলতে থাকে ঋতুজার। তখন কম্পাস সমস্ত ঘটনাটা খুলে বলে ঋতুজাকে সে বিহানকে নিজের চোখে দেখতে পেয়েছে, এমনকি তার সামনে থেকে বিহানকে কিডন্যাপাররা নিয়ে গেছে। তবে প্রান্তিক নামে একটা দাদার সাথে তার দেখা হয়েছে, আর ওই ছেলেটা ওকে সাহায্য করবে সবটা বলেছে। এমনকি প্রান্তিকের হাতে একটা অদ্ভুত কাটা চিহ্ন দেখতে পায় কম্পাস। সেই কথাটা বলার সাথে সাথে ঋতুজা তখন বলতে লাগলো, কি বলছিস? কোথায় কোথায় হাতের কোথায় ওই কাটা ডাকটা তুই দেখতে পেয়েছিস? তখন কম্পাস বলতে লাগলো, মা হাতের এইদিকে আমি দেখতে পেয়েছি একটা অদ্ভুত ধরনের কাটা দাগ, আর ও বলে যে আমাকে ও সাহায্য করবে। কোথায় নিয়ে গেছে, কোন ডেরা নিয়ে গেছে, সমস্ত খোঁজখবর সে আমাকে দেবে। আমার সাথে ওর কথা হয়েছে। এই কথাটা বললে তখনই ঋতুজা বলতে লাগলো, একবার আমার সাথে কথা বলিয়ে দিতে পারবি? হ্যাঁ, দেখা করাতে পারবি? তখন কম্পাস বলতে লাগলো, পারবো মা, পারবো। ও বলেছে ফোন করতে, আর ওর সাথে আমি তোমাকে দেখা করিয়ে দেবো। তখন বলতে লাগলো, আমার বিহানকে ওরা কোথায় রেখেছে? তো আমার মাথায় না একদম কাজ করছে না, ইদানিং আমার কিছুই ভালো লাগছে না। তখনই এই কথা বললে কম্পাস বলতে লাগলো, মা এই কথাটা যে আমি তোমাকে বলেছি কি সেটা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না। এমনকি তোমার আচরণেও যেন কেউ বুঝতে না পারে যে তুমি বিহান স্যারের ব্যাপারে কিছু জানতে পেরে গেছো, তাহলে কিন্তু কিডন্যাপাররা সতর্ক হয়ে যাবে। কিডন্যাপাররা হয়তো আমাদের বাড়িতে থাকতে পারে, মুক্তিবাসী বা মোহিনী। তখন বলতে লাগলো, তাছাড়াও অখিলেশের সৎ ভাই ও থাকতে পারে। এই কথাটা বলার পরে কম্পাস বলতে লাগলো, সেই জন্যই তো বলছি মা, আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে। আর প্রান্তিক দাদা বলেছে ও কথা বলবে, কোথায় বিহান স্যার কেমন আছে সবটা আমাকে জানাবে, তারপর না হয় তুমি ওর সাথে দেখা করো। তখন ঋতুজা বলতে লাগলো, ঠিক আছে কম্পাস, তাহলে তুই বাড়ি চলে যা। আমরা যদি একসাথে বাড়ি ফিরি তাহলে কেউ যদি দেখতে পায় তাহলে কিন্তু সন্দেহ করবি। তুই এই চলে যা, তারপর না হয় আমি ফিরে আসবো। কম্পাস তখন বলতে লাগলো, ঠিক আছে মা, তুমি কিন্তু সাবধানে বাড়ি ফিরে আসবে, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। তুমি কিন্তু এখানে একদম দেরি করবে না, আর কোনো সমস্যা হলে তুমি আমাকে সাথে সাথে ফোন করবে, আমি তোমার জন্য জেগে বসে থাকবো। ঋতুজা তখন বলতে লাগলো, তোকে আমাকে নিয়ে একদম ভাবতে হবে না, তুই বাড়ি ফিরে যা। আমার না মাথাটা কেমন করছে, আমি আর চাপ সহ্য করতে পারছি না। কম্পাস তখন বলতে লাগলো, কেন মা, কি হয়েছে? তুমি তুমি কি কিছু লুকানোর চেষ্টা করছো আমার কাছ থেকে? কি হয়েছে তুমি আমাকে বলো। কম্পাস এর হাত ধরে তখন ঋতুজা বলতে লাগলো, কি হয়েছে আমি সবটা তোকে পরে বলবো, এখন আমি তোকে কিছু বলতে পারছি না, তুই বাড়ি ফিরে যা এইটুকু বলছি। অনেক রাত হয়ে গেছে, এত রাতে আর এখানে আমাদের না কথা বলা আমার মনে হয় ভালো হবে না, কোনো সমস্যা হতে পারে। ঋতুজার কথা শুনে কম্পাস তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো মা, বিহান স্যারের কোনো ক্ষতি হয়নি, কিডন্যাপাররা বিহান স্যারকে এখনো পর্যন্ত ঠিক রেখেছে। তাই বলছি তুমি তুমি দুশ্চিন্তা করো না মা, আমি আছি তো, আমি তোমাকে কথা দিয়েছি তো। আর ওই দাদাটা এতটাই ভালো যে ও আমাকে হেল্প করবে, আমার পুরোটা বিশ্বাস আছে। দেখবে আমরা বিহান স্যারকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ঋতুজা তখন কান্না করে দিয়ে বলতে লাগলো, আমি জানি, আমি জানি। তখন ঋতুজার মনে পড়ে যায় আর বলতে লাগলো, এই ছেলেটা কি সেই ছেলেটা যাকে আমি হারিয়ে ফেলেছিলাম? কিন্তু কব্বাস তার মায়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, মা তুমি কি ভাবছো, কি এমন ভাবছো আমাকে বলো। কিন্তু ঋতুজা কোনো কথাই বলে না। ঋতুজা বারবার ওই ছেলেটার কথা মনে করতে থাকে, কারণ ঋতুজা যে ছেলেটাকে হারিয়েছে কম্পাস কি সেই ছেলেটার কথাই বলছে? সে কিছুই বুঝতে পারে না। এরপরে কম্পাস সেখান থেকে চলে যায়, আর ঋতুজা তখন বলতে লাগলো, আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি, তুই একদম চিন্তা করবি না, তবে আমাকে ওর সাথে দেখা করতে হবে, আমাকে একবার হলেও দেখা করতে হবে, ওই ছেলেটাকে আমাকে জানতে হবে। এইদিকে দেখা যায় প্রান্তিকে তার ডেরায় বসে আছে, আর সেখানে তার লোকরা কতগুলো বাচ্চাদেরকে নিয়ে আসে। তখন প্রান্তিক সবাইকে বলতে লাগলো, আমাদেরকে তো বেঁচে থাকতে হলে যুদ্ধ করতে হবে, আর যুদ্ধ করতে হলে তো অস্ত্রের প্রয়োজন। তোমাদের কাছে কি অস্ত্র আছে? তখন সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে আর বলতে লাগলো, না আমাদের কাছে কোনো অস্ত্র নেই। তখন বলতে লাগলো, অস্ত্র আমার কাছে আছে, আমি সবাইকে অস্ত্র দিয়ে দেবো। এই বলে একটা বড় বস্তা নিয়ে আসে, আর সেখান থেকে যখন খোলে তখন দেখতে পায় বই। তখন বাচ্চারা হাসতে থাকে। তখনই বলতে লাগলো, তোরা কি ভেবেছিস তোদের হাতে আমি বন্দুক তুলে দেবো? অস্ত্র হলো ওই বইগুলি। এই বইগুলি পড়লেই তো আমাদের জীবনের সবথেকে বড় অস্ত্র হয়ে উঠবে। আর সবাই কিন্তু খুব ভালোভাবে লেখাপড়া করবি, আমি কিন্তু বলে দিচ্ছি। এদিকে কম্পাস বাড়িতে যখন খাবার খেতে বসে তখনই কম্পাসের সেই বিহানের কথা মনে পড়ে যায়। বিহানকে সে দেখেছিল। তখন বলতে লাগলো, বিহান স্যার আপনি কেমন আছেন? আপনি কি খেয়েছেন? আমি তো কিছু বুঝতে পারছি না, আমার না আর খেতে ইচ্ছে করছে না। এই বলে খাবারটা আর না খেলে তখন বাবুলাল কাকা বলতে লাগলো, কি হয়েছে কম্পাস? মা তুমি একটু খেয়ে নাও না। সেই মুহূর্তে বাড়িতে অনেকগুলি লোক চলে আসে, আর ওরা এসে চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন অখিলেশ বাবু থেকে শুরু করে সবাই নিচে চলে আসে আর বলতে লাগলো, কি হয়েছে কি হয়েছে? আর লোকজনরা তখন বলতে লাগলো, আপনাদের বাড়ির ছেলে নাকি
কি হয়েছে? একটা সমস্যা হয়েছে। সেইজন্য কি আপনারা কলেজের স্টুডেন্টের কথা একদম চিন্তা ভাবনা করবেন না? আপনারা কেন সেমিস্টারটা পিছিয়ে দিয়েছেন? আমাদের ছেলে-মেয়েদের অনেক ক্ষতি হচ্ছে। কেন আপনারা এই কাজটা করেছেন? তখন কম্পাস বলতে লাগলো, "শুনুন, একটা সেমিস্টার পিছিয়ে দিয়েছে। এটা তো বাতিল করে দেয়নি। আর কে বলেছে? কে বলেছে আপনাদের কথা চিন্তা করছে না? আপনাদের উম স্টুডেন্টের কথা চিন্তা করছে না?" তখন বলতে লাগলো, "এই মেয়ে, তুমিই তো কম্পাস। তুমি বড়, বড় কথা বলো না। তুমি তো ওদের হয়ে এখন কথা বললে। তোমার সাথে তো অনেক কিছু হয়েছে।" তখন কম্পাস কিছুই বললে না। অখিলেশ তখন বলতে লাগলো, "শুনুন, আমরা দেখছি ব্যাপারটা। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেমিস্টারটা কিভাবে নেওয়া যায় সেটা দেখব। প্লিজ আপনারা এখানে হামলা করবেন না। আপনাদেরকে তো বুঝিয়ে বলেছি। আপনারা এখান থেকে যান।" কম্পাস তখন বলতে লাগলো, "আপনাদের তো সবটা বুঝিয়ে বলেছি।" এদিকে কম্পাসের সন্দেহ হয় ওই মোহিনীর উপর, আর বারবার মোহিনীর দিকে তাকাতে থাকে। ওই মহিলাগুলি তখন মোহিনীর ই দিকে ইশারা করে কথা বলতে থাকে। এদিকে অখিলেশ অনেক বোঝানোর চেষ্টা করে। তখনই রুদ্র গিয়ে বলতে লাগলো, "আমরা তো বুঝিয়ে বলেছি আপনাদের, কোনো সমস্যা হবে না। আমরা দেখছি ব্যাপারটা। আপনারা প্লিজ যান। আমরা স্টুডেন্টের কথা মাথায় রেখে যত তাড়াতাড়ি সম্ভব সেমিস্টার টা কমপ্লিট করার চেষ্টা করব।" এদিকে কম্পাস তখন কিছু বলার চেষ্টা করে। আর তখনই সেই মুহূর্তে মোহিনী বলতে লাগলো, "আমি আপনাদের ভালোর কথা ভেবে একটা কথা বলতে চাই।" কম্পাস তখন বলতে লাগলো, "তোমার আবার কিসের কথা? কিসের কথা?" রশ্মিকা তখন বলতে লাগলো, "আমরাও তো কলেজের ব্যাপারে কোনো কথা বলি না। তাহলে তুমি কেন বলছো?" এইদিকে মোহিনীর ইশারায় ওই লোকগুলি তখন সেখান থেকে চলে যায়। তখন মোহিনী বলতে লাগলো, "আমি আমি যথেষ্ট বড় হয়েছি। আমি একটা কথা বলি। আমি এই পরিবারের ভালো চাই। এই পরিবারের কথা ভেবে আমি বলছি। যেহেতু বিহানের অনুপস্থিতিতে সেমিস্টারটা পিছিয়ে গেছে, তাই আমার মনে হয় বিহানের জায়গাটা অরিনকে দিয়ে দিলে ভালো হয়। অরিন তো আপনাদের বাড়িরই ছেলে। তাই অরিন যদি এই সবটা ম্যানেজ করতে পারে তাহলে তো আপনাদেরই ভালো হবে।" এই কথা শুনে রীতিমতো চমকে যায় সবাই। এদিকে অখিলেশ তখন বলতে লাগলো, "আমি আমি ওর জেম্মার সাথে কথা বলে দেখি, তারপর জানাবো।" তখন অরুণ বলতে লাগলো, "কেন? কেন? জেম্মাকে কি তুমি এতটাই ভয় পাও যে জেম্মাকে থেকে সমস্ত সিদ্ধান্তটা নিতে হবে?" তখন অখিলেশ বলতে লাগলো, "ঠিক আছে, তুই কাল থেকে জয়েন করিস। তবে শুন, তোর জেম্মাও কিন্তু ওই কলেজের একটা পার্ট। সবকিছু তোর জেম্মা জেনে যাবে। যে তুই এটা ভাবিস না যে তোর জেম্মা কিছু জানতে পারবে না।" এদিকে কম্পাস কিছু বলতে গেলে তখন রশ্মিকা বলতে লাগলো, "ছোট বৌদি, তুমি এখন কিছু বলো না। এখন তুমি কিছু বলতে যাবে, সমস্যা হবে।" এই কথা বললে কম্পাস তখন কোনো কথা বলে না। তারপরে কম্পাস এর কাছে ফোন চলে আসে। আর ফোনটা করে ওই প্রান্তিক। কম্পাস তখন প্রান্তিকের সাথে কথা বলে। প্রান্তিক তখন বলতে লাগলো, "ঠিক আছে, এ অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে। তুমি একবার আমার সাথে দেখা করতে আসো।" কম্পাস তখন বলতে লাগলো, "এই তো আপনিই তো বলেছেন, বাড়িতে থাকলে আমি ফোন না করতে, এখন আপনি কেন ফোন করেছেন? কেন ফোন করেছেন?" তখন প্রান্তিক বলতে লাগলো, "আমি যেটা বলছি সেটা শুনো। আমি আর বেশি কিছু বলতে চাই না। তুমি একবার আমার এখানে এসো, তোমার সাথে কথা আছে।" কম্পাস তখন বলতে লাগলো, "তাহলে তো মাকেও সাথে করে নিয়ে যেতে হয়।" এদিকে মুক্তি বারবার করে অভিজ্ঞান দত্তকে বলতে লাগলো, "বিহানকে মেরে ফেলা দরকার। বিহান বেঁচে থাকার কোনো দরকার নেই। কম্পাস বিহানের খোঁজ পেয়ে গেছে। যদি পরে কোনো সমস্যা হয়।" অভিজ্ঞান দত্ত কিছুতে রাজি হয় না। অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, "আমি বিহানের কোনো ক্ষতি হতে চাই না। কারণ আমার নাতনি বিহানকে ভালোবাসে। আমার নাতনির দিকে আমাকে খেয়াল রাখতে হবে।" তখন মুক্তি বলতে লাগলো, "শুনুন অভিজ্ঞান বাবু, আপনার নাতনির কথা চিন্তা করে আপনি এত বড় বিপদে জড়িয়ে পড়বেন না। বিহান বেঁচে থাকা আর না থাকা আমাদের কাছে দুটোই এক সমান। তাই আমরা ওর কথা না ভাবলে চলবে।" কিন্তু অভিজ্ঞান দত্ত কিছুতেই তাতে রাজি হয় না। এদিকে প্রান্তিকের কথা শুনে কম্পাস তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি আপনার সাথে দেখা করতে চাই। এমনকি মাও দেখা করতে চায়।" তখন প্রান্তিক বলতে লাগলো, "ঠিক আছে, নিয়ে এসো।" এরপরে ওরা দেখা করতে আসলে প্রান্তিককে দেখে ঋতুজা বলতে লাগলো, "ও তো আমার ছেলে। ও